আনিশা পেছন ফিরে তাকায়। আনিশার চোখে পানি টইটম্বুর। তা দেখে শ্রেয়ানের খারাপ লাগছে। স্নিগ্ধ দৃষ্টিতে আনিশার দিকে তাকায়। শ্রেয়ানের চোখে তখন ছিল মায়া। আনিশা শ্রেয়ানের চোখের দিকে তাকায়। শ্রেয়ান কিছু বুঝে ওঠার আগে আনিশা দৌড়ে গিয়ে শ্রেয়ানকে জড়িয়ে ধরে। জাপটে রয়েছে আনিশা শ্রেয়ানের বুকে। শ্রেয়ান কিছুই বুঝতে পারছে না। মনে হচ্ছে তার সামনে দিয়ে এমন এক সুনামি গেল যা তার চিন্তা শক্তি লুপ করেছে। বাকশক্তিকেও হারিয়েছে সে। শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আনিশা শ্রেয়ানকে আঁকড়ে শক্ত করে ধরে। বুকের মাঝে মুখ লুকিয়ে হুহু করে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। শ্রেয়ান এখনো পাথর হয়ে দাঁড়িয়ে আছে। কি হলো কিছুই বুঝতে পারছে না। শ্রেয়ান দু হাত নিচে ঝুলিয়ে রেখেছে। আনিশা শ্রেয়ানের শার্ট খামচে ধরে হাউমাউ করে কাঁদছে। আনিশার নখ শ্রেয়ানের পিঠে বিচ্ছে। শ্রেয়ানের ঘোর কাটে। সে বুঝতে পারছে আনিশা তাকে জড়িয়ে তার চাপা কষ্টের কান্না কাঁদছে। খুব কষ্টে আসে মেয়েটা। হয়তো একটা প্রশস্ত বুক কিংবা একটা জোরালো কাঁধের আশা করছিল তার চাপা কষ্ট বের করার জন্য। শ্রেয়ান এক হাত আনিশার বাহুতে রাখে আর অন্য হাত আনিশার মাথায়। মাথায় হাত পেয়ে আনিশা আরো গলে যায়, যেন মোমের ওপর আগুন পড়েছে, যার ফলে মোম গলে গলে পড়ছে। আনিশা শ্রেয়ানকে আরো শক্ত করে খামচে জড়িয়ে ধরে। প্রায় আধ ঘন্টা আনিশা এভাবেই শ্রেয়ানের বুকে পড়ে কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে। আনিশা, চিল, শান্ত হও প্লিজ। আনিশা শ্রেয়ানকে একদম নিজের সাথে মিশিয়ে রেখেছে। হেঁচকে তুলে কান্না করছে সে এখন। আনিশা, প্লিজ স্টপ, কান্না বন্ধ করো। আ- আল্লাহ আমার এত কষ্ট কেন দিল? আমার খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। নিজের বাবা, যার রক্তে আমি আমি তৈরি, সে নাকি টাকার জন্য তার নিজের ঔরসের সন্তানকে আপনার কাছে বিক্রি করে দিল। আনিশা শ্রেয়ানের শার্ট খামচে নিয়ে জোরেই কান্না করতে থাকে। এ যেন গগনভেদ করা কান্না। আনিশার কান্না শ্রেয়ানের জগৎটাকে ভেঙে দিচ্ছে। বাবা না, উনি একটা পিশাচ। আমি আর ওনার কথা মনে করব না। উনি খুব বাজে লোক। আমাকে টাকার জন্য আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। উনি বাবা না, উনি নরক। শ্রেয়ান বেশ বুঝতে পারছে আনিশার তীব্র চাপা কষ্ট থেকে কথাগুলো বলছে। বিষয়টা একদমই মেনে নিতে পারেনি মেয়েটা। না হলে মেয়েদের কাছে যে বাবা কলিজা হয় সেই বাবাকে। আ- আপনি আপনি আমায় কেন কিনে আনলেন? কেন কিনলেন আমায়? কি কারণে? বাজে কাজ করাতে? আপনি কি আমার সাথে খুব বাজে কাজ করবেন? আপনি আমায় ব্যবহার করবেন না? আনিশা আবারও জোর গলায় কান্না করে। এই মুহূর্তে শ্রেয়ান খুব শক্ত হয়ে গেছে। খুব রাগ হচ্ছে। তার রাগে ফেটে যাচ্ছে আনিশার কথা। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে। প্রশ্নগুলো কঠিন, অথচ উত্তর কত সহজ। প্রশ্নগুলি সরাসরি শ্রেয়ানের লাগছে। শ্রেয়ানের শরীর জ্বলে যাচ্ছে কথাগুলো শুনে। নেহাত আনিশা কান্না করছে। তা না হলে নির্ঘাত আনিশার গালে ঠাটিয়ে চড় দিত। আ- আমি আপনি আমার শাট আপ ননসেন্স, জাস্ট শাট আপ। শ্রেয়ান শরীরের সব শক্তি দিয়ে চিৎকার করে ওঠে। বাড়িতে অন্য কেউ থাকলে তার চিৎকারে হয়তো কানে শোনার শক্তিটাই হারিয়ে ফেলতো। শ্রেয়ানের চোখ লাল হয়ে গেছে, আগুন লাল। শ্রেয়ান আনিশার দুবাহু শক্ত করে ধরে। এতক্ষণে সে ভুলে গেছে আনিশা কষ্টে কান্না করছিল। আনিশার বাহু ধরে তাকে ঝাটকি দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কি বলছিস তুই ড্যামেট? আনসার মি, কি বলছিস? আমি তোর শরীর, তোকে চাইলে না আমি। আনিশা এখন হেলছে দুলছে। শ্রেয়ানের দিকে ভালো করে তাকাতে পারছে না। হুট করে আনিশা শ্রেয়ানের বুকে হেলে পড়ে। শ্রেয়ান ঘাবড়ে যায়। তার উইক জায়গায় হলো আনিশা। শ্রেয়ান আনিশার মুখে হাত দিয়ে আনিশাকে ডাকে। আনিশার কোনো সাড়া নেই। প্রায় 1 ঘন্টা সময় এমন করে কান্নার ফলে মেয়েটা জ্ঞান হারিয়েছে, যা শ্রেয়ানের বোধগম্য হলো। শ্রেয়ান শান্ত হয়ে আনিশাকে কোলে তুলে নেয়। তার নরম বিছানায় আনিশাকে শুইয়ে দেয়। আনিশার চোখ মুখ ফুলে গেছে। চোখ নাক লাল মরিচের মতো লাল হয়েছে। শ্রেয়ান বিছানার পাশে দাঁড়িয়ে একটা লম্বা নিঃশ্বাস নেয়। তার নজর যায় শার্টের দিকে। অর্ধেক ভিজে আছে আনিশার চোখের পানি দিয়ে। শ্রেয়ান দাঁত কিরমির করে তা দেখছে তার সূক্ষ্ম নজর দিয়ে। একটানে শ্রেয়ান নিজের শার্টটা ছিঁড়ে ফেলে বেশ খানিক। শার্টের বোতাম ছিটকে এদিক ওদিক যায়। শার্টটা গা থেকে খুলে ফেলে, তারপর ছুঁড়ে ফেলে দিল।
বুকের মাঝে তাকিয়ে নিজের বুকে পাঞ্চ করে খুব জোরে, তবুও মন ভরে না। দেয়ালে নিজের হাতটা আবারও ঘুষি মারে। চোখ মুখ শক্ত করে আনিশার কাছে যায়। আনিশা টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে তার মুখে একটু পানি ছেটে দেয়। আনিশা চোখ মেলে তাকায়, আবারও চোখ নেতিয়ে আনে। হয়তো ঘুম পেয়েছে। খুব বেশি কান্নার পর ঘুমটা সঙ্গী হয়ে যায়। শ্রেয়ান ওয়াশরুমে ঢুকে আবারও শাওয়ার অন করে দেয়। শাওয়ারের নিচেই দাঁড়িয়ে আছে, দেয়ালে দু হাত রেখে। শরীরে তার আগুনের মতো জ্বলতে শুরু করেছে। শ্রেয়ান আবারও 1.5 ঘন্টার মতো শাওয়ারের পানিতে ভিজে। শরীরের জ্বালাটা একটু কমেছে। আনিশার জ্ঞান থাকলেও যে শ্রেয়ান রাগে কি করতো তার সাথে তা শ্রেয়ান নিজেও জানে না। ভাগ্য ভালো যে আনিশা জ্ঞান হারিয়েছে। শ্রেয়ানের চোখগুলো পানিতে লাল হয়ে আছে, আগুনের মতো চোখগুলো জ্বলছে। আর বেশি সময় না দিয়ে শ্রেয়ান টাওয়ালটা পেঁচিয়ে নেয়। এখন তার বের হতে হবে। আজ বেশি পানিতে ভেজা হয়ে গেছে তার, না হয় আবার কোন বিপত্তি আসে কে জানে। আনিশা পিট পিট করে তাকায়, শরীর মুচড়ে বিছানায় উঠে বসে। শরীরটা এখন আর তেমন ক্লান্ত লাগছে না, তবে মাথাটা ভার ভার লাগছে অনেকটা। আনিশা হাই তুলতে তুলতে উঠে দাঁড়ায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:14 বাজে। এটা রাত না সকাল তা মনে পড়ছে না আনিশার। সে চোখ ডলতে ডলতেই বিছানা ছেড়ে এগিয়ে আসে। কারো গোঙানোর আওয়াজ ভেসে আসছে আনিশার কানে। দেখতে পায় শ্রেয়ান সোফায় গুটিসুটি মেরে শুয়ে কাঁপছে। এত বেশি কাঁপার ফলে গলা দিয়ে গোঙানোর আওয়াজ হচ্ছে। আনিশা ভয় পেয়ে যায়, এগিয়ে আসে শ্রেয়ানের দিকে। সোফার পাশে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। শুনছেন? এই যে শুনছেন? শ্রেয়ানের সাড়া না পেয়ে আনিশা তাকে ধাক্কা দিতেই হাত বাড়ায়। সাথে সাথে আনিশা ভয়ে কেঁপে ওঠে। শরীর অত্যাধিক পরিমাণ গরম, জ্বরে গা পুড়ে যাচ্ছে। আনিশা এখন বুঝতে পারছে না কি করবে। নিজেকে খুব অসহায় লাগছে। শ্রেয়ানের শরীর ধরে ধাক্কা দেয়, কিন্তু কোনো সাড়া পায় না। শ্রেয়ান শুধু কাঁপছে। এবার আনিশা আরো ভয় পায়। দিশেহারা আনিশার মাথায় কিছুই আসছে না, কি করা যায়। বিশাল দেহি শ্রেয়ানকে টেনে নেওয়া আনিশার পক্ষে অসম্ভব। শ্রেয়ানকে ডাকে, তার হাত টেনে ধরে, কোনো রকম উঠে বসায়। শ্রেয়ান মাথা হেলিয়ে দেয় আনিশার ঘাড়ে। শুনছেন? এই যে শুনছেন, আপনাকে বলছি। কিছুক্ষণ ডাকাডাকির পর শ্রেয়ান চোখ খুলে তাকায়। হেলে দুলে পড়া চোখের পাতা দিয়ে শ্রেয়ান আনিশার দিকে তাকায়। শুনছেন? আপনি একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করুন দয়া করে। আপনার বিছানায় নিয়ে যাই আপনাকে। আনিশার কাঁধে মাথা রেখে শ্রেয়ান কাপা হাতে আনিশাকে ছুতে চায়। আনিশা সেই হাত ধরে শ্রেয়ানকে উঠে দাঁড় করে। দু হাতে সব শক্তি দিয়ে আনিশা বিছানার কাছে নিয়ে যায় শ্রেয়ানকে, কিন্তু আর পারে না শক্তির সাথে কুলে উঠতে না পেরে আনিশা বিছানায় শ্রেয়ানের উপরেই পড়ে যায়। শ্রেয়ানকে শুয়ে দিলে নিজের উপর আর ভার রাখতে সক্ষম হয়নি আনিশা, ফলে শ্রেয়ানের উপরেই হিচড়ে পড়ে। শ্রেয়ান আবারও আধো আধো চোখে আনিশার দিকে তাকালো। আনিশা উঠতে চায়। শ্রেয়ান তার ডান হাত আনিশার উপর তুলে ফেলে, আবার মিনমিনিয়ে চোখ বন্ধ করে নিল। শ্রেয়ান কাঁপছে, তার হালকা লাল আভা ঠোঁট কাঁপছে। শ্রেয়ানের অতিরিক্ত উষ্ণ শরীরে আনিশার শরীর গরম হয়ে আসলো। আনিশা ধরফড়িয়ে উঠে শ্রেয়ানকে ঠিক করে শুয়ে দেয়। শরীরের উপর কম্বলও টেনে দিল। শরীরের গরম আভা পেয়ে শ্রেয়ান আরো কাঁপতে থাকে। এত সময় শ্রেয়ান পানিতে ভিজেছিল নিজেকে ঠান্ডা করতে, এখনই বিপত্তি হলো। শরীর কাঁপুনি, জ্বর এলো শরীরে। আনিশা বুঝতে পারছে না কি করব। তার মনে পড়ে তার যখন জ্বর হতো তার মা তার উপর লেপ কম্বল দিয়ে জড়িয়ে রাখতো, তাতে নাকি বাড়ে। আনিশা অস্বস্তি বোধ করলেও এছাড়া তো কোনো উপায়ও পাচ্ছে না। শ্রেয়ানের ধরফড়িয়ে কাঁপুনি দেখে আনিশার মায়া লাগছে। যে মানুষটা তাকে নরক থেকে রাজপ্রাসাদে আনলো, অথচ এখনো কোনো অপ্রস্তুতিকর ঘটনা ঘটায়নি, যা সব কিছুর জন্য আনিশা প্রস্তুত ছিল। কারণ এছাড়া তো কোনো কারণ আনিশার জানা নেই যার জন্য এই সুদর্শন এত বড়লোক পুরুষ তার মতো কুমারী মেয়েকে কিনবে বলে। কিন্তু তার সাথে এমন কিছুই তো করেনি লোকটা। আর সেই লোকটা আনিশা আর সময় নষ্ট করেনি। দ্বিধাদ্বন্দ্ব রেখে সে শ্রেয়ানের দিকে এগিয়ে যায়। শ্রেয়ানের কম্বলের উপর আনিশা তাকেই জড়িয়ে ধরে। শ্রেয়ান থরথর করে কাঁপছে। শ্রেয়ানের কাঁপুনিতে আনিশাও যেন কেঁপে ওঠে। আনিশা আরো শক্ত করে শ্রেয়ানকে জড়িয়ে ধরে। প্রায় ঘন্টাখানেক আনিশা শ্রেয়ানের উপর শুয়ে তাকে জড়িয়ে ধরেছিল। এখন শ্রেয়ান একটু ঠিক আছে, তার শরীরের কাঁপুনি বন্ধ হয়েছে। পেয়ে শ্রেয়ান স্থির হয়ে শুয়ে আছে।
শুয়ে আছে বলতে ঘুমিয়ে গেছে। আনিশা উঠে শ্রেয়ানের কপালে হাত রাখে। কাঁপুনি বন্ধ হলেও জ্বর কমেনি। আনিশা কিছু চিন্তা করে তাড়াতাড়ি নিচে যায়। বড় একটা বাটিতে নর্মাল পানি আর একটা কাপড়ের টুকরো নিয়ে আবারও শ্রেয়ানের কাছে দৌড় আসে। জলপট্টি দিতে থাকে। রাত তখন 10টা বাজে। আনিশা জলপট্টি দিতে ব্যস্ত। এতক্ষণ ঘুমানোর কারণে এখন তার ঘুম আসছে না। আনিশা ঘড়ির দিকে তাকায়। 12টা 50 বাজে। এতক্ষণ শুধু শ্রেয়ানকে জলপট্টি দিয়েছে আনিশা। আবারও শ্রেয়ানের কপালে হাত রাখে। জ্বরটা এখন অনেক কমে গেছে। স্বাভাবিক গরম লাগছে। আনিশা ওষুধের বক্স কোথায় আছে কিছুই জানে না। বাড়িতে কেউ নেই যে ডাক্তার আনবে, তাই আনিশা প্রাথমিক চেষ্টাটুকুই করলো। আনিশার চোখের সামনে ভাসছে কদিন আগের কথা। শ্রেয়ান তার যে বুক তুলে কপালের আঘাতটা দেখেছিল, স্পষ্ট সেই স্পর্শ এখনো মনে আছে ওর। তার জীবনে সে প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছিল। শ্রেয়ান বেশ আলতো আর দক্ষতার সাথেই সেদিন তার কপালটায় মলম আর ব্যান্ডেজ করে দিয়েছিল। ভেবে আনিশা একগাল হেসে ওঠে। শ্রেয়ানের দিকে তাকায়। ঘোর লাগানো দৃষ্টি দিয়েই তাকায়। আরো ঘন্টাখানেক পর আনিশার চোখ লেগে আসতে থাকে। অনেক ঘুম পেয়েছে তার। চোখ খুলতে পারছে না। কটা বাজে বা শ্রেয়ানের জ্বরের তাপ কতটুকু তা দেখার বা বোঝার সময় আনিশার ছিল না। চোখ আঠার মতো লেগে আসছে ঘুমে। সকালের মিষ্টি রোদ্দুরের ঝিলিক পড়ছিল কাচের দেয়াল দিয়ে। সেই রোদের ঝিলিক শ্রেয়ানের উপর পড়তেই পিটপিট করে তাকায় সে। শরীর ম্যাচ ম্যাচ করছে। বেশ ভালো লাগছে। শ্রেয়ান ভালো করে তাকায়। সকালের মিষ্টি রোদের আভা দেখতে থাকে। শ্রেয়ান পাশ ফিরতে গেলেই দেখতে পায় এক রৌদ্রপরীকে। দুধে আলতা গায়ে রোদের ঝিলিক পড়ে আগুন সুন্দরী লাগছে আনিশাকে। আনিশা তার কম্বলের উপরই গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে, রূপকথার রাজ্যের ঘুমকুমারীর ন্যায়। এ তো আনিশা নয়, এক মনোরম আগুনের দলা। সামনের চুল এলোমেলো হয়ে আছে। চোখ বোঝা ঘন কালো চোখের পাপড়িগুলোর থেকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না শ্রেয়ানের। শ্রেয়ান মোহ নিয়ে দেখতে লাগলো। আমার নেশা তুমি কুমারী, তোমার নেশায় পড়ে আমি উন্মাদ। কুমারীর নেশায় পড়ে শ্রেয়ান চৌধুরী ভুল কিছু করেনি। আনিশা, সত্যি আমার নেশা তুমি। শ্রেয়ান বিড়বিড় করে কথাগুলো বলে। পাশ ফিরে আনিশার মুখের দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে রয়। শ্রেয়ানের বুকের ভেতর আবারও ঝড় হতে থাকে। এই পিচ্ছি আনিশার সামনে এসে তার দিকে গভীর দৃষ্টি দিলেই শ্রেয়ানের ভেতর তুফান হয়। শ্রেয়ানের পৃথিবীটা তোলপাড় হওয়া শুরু করে। ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে তার বুকের ভেতর। এক প্রবল নেশা ধরে গেছে শ্রেয়ানের। আনিশার ওই মোহনীয় আগুন সুন্দরের দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে থেকে শ্রেয়ানের এক শক্ত করা নেশা জন্ম হয়েছে। এই নেশা আনিশাকে চাইছে। আগুন সুন্দরী আনিশাকে বড্ড টানছে শ্রেয়ানের করা নেশা। শ্রেয়ান বেশ বুঝতে পারছে তার ভেতরে কি চলছে। এটাও বুঝতে পারছে তার মাতাল মন কি চাইছে এই মুহূর্তে। শ্রেয়ান পারছেও না নিজেকে সামলাতে, না পারছে ভুল কিছু একটা করে ফেলতে। ভেতরের আরেকটা শ্রেয়ান জাগ্রত হয়ে উঠছে শ্রেয়ানের। শ্রেয়ান প্রবল মোহ নিয়ে আনিশার দিকে হাত বাড়ায়। নিজেকেও আনিশার দিকে এগিয়ে নিতে লাগলো। আনিশার গরম নিঃশ্বাস যেন শ্রেয়ানকে আরো পাগল করে তুলছে। উন্মাদ থেকে উন্মাদ করে তুলছে সেই উষ্ণ নিঃশ্বাস। সেই নিঃশ্বাস শ্রেয়ানের কড়া নেশাকে যেন আরো প্রবল করে তুলছে। শ্রেয়ানের কড়া নেশা হিমালয় ছুঁয়েছে। বিশাল এক বালিঝড় হয়ে ধেয়ে আসছে। আনিশার গরম নিঃশ্বাস শ্রেয়ানের মস্তিষ্ককে বিকৃত করে তুলে থাকে। শ্রেয়ান চোখ বন্ধ করে আনিশার খুব কাছে চলে গেছে, অনেকটা কাছে। হঠাৎই যেন শ্রেয়ানের বিবেক তার কানে কানে বলে গেল, শ্রেয়ান ভুল করছো তুমি। না শ্রেয়া, এটা মোটেও ঠিক না। ভুল করছো তুমি শ্রেয়ান। শ্রেয়ান ধক করে চোখ মেলে ফেলে। আনিশাকে নিজের খুব কাছে আবিষ্কার করে তখন। শ্রেয়ান হুড়মুড়িয়ে কম্বল টেনে আনিশার থেকে দূরে চলে গেল। নাড়া পেয়ে আনিশাও জেগে ওঠে। চোখ ডলে শ্রেয়ানের দিকে তাকালো। শ্রেয়ানের চোখ মুখ দেখে সে তো অবাকই হয়। আপনি? তুমি ওখানে কি করছো? আনিশা হা হয়ে তাকিয়ে আছে। লোকটার কি মনে নেই তার জ্বর হয়েছিল রাতে? শ্রেয়ান কম্বল রেখে বিছানা ছেড়ে উঠে। তুমি কি এখানে সারা রাত ছিলে? আনিশা বুঝতে পারে লোকটার মনে নেই রাতের কথা। কি হলো? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি তো। আপনার জ্বর কমেছে? জ্বর? আপনার জ্বর না হলে কি আমি আপনার রুমে থাকতাম নাকি? ওই দেখুন, জলপট্টি আর পানির বাটি।
আনিশার হাত দেখানো অনুসরণ করে শ্রেয়ান বাটিতে পানির মাঝে রাখা জলপট্টি দেখল। তার মনে পড়ায় কাল রাতের কথা। আনিশা কান্না করে জ্ঞান হারানোর পর সে নিজের রাগ থামাতে শাওয়ার নিয়েছিল, খুব সময় নিয়ে। তারপরেই শরীর কাঁপছিল, সোফায় শুয়ে পড়েছিল কাঁপুনির কারণে। তারপর তো তার আর কিছুই মনে পড়ছে না। তুমি এখন যাও। কিন্তু আপনার জ্বর। আনিশা, আমি তোমায় যেতে বলেছি, যাও এখন। নাও গো। শ্রেয়ানের ধমক শুনে আনিশা অবাক হয়ে গেল, সাথে ভয়ও পায়। আনিশা শ্রেয়ানের দিকে একবার নজর দিয়ে মৃদু পায় রুম থেকে চলে যায়। শ্রেয়ান বুক ফাটানো এক লম্বা নিঃশ্বাস নেয়, জোরে জোরে শ্বাস নিতে থাকে। টেবিল থেকে গ্লাস নিয়ে গড় করে সবটা পানি খেয়ে নিল। নিজের হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত পিষে শ্রেয়ান একটা কথাই বলতে থাকে। আনিশা, তোমায় দেখলে আমি কেন ঠিক থাকতে পারি না? তোমার সামনে আসলে কেন নিজেকে সামনে রাখতে পারি না আমি? কেন আনিশা, কেন? পুরুষ মানবরা রং বদলাতে সময় নেয় না। তাদের আকাশে কখন কোন রং দেখা দেয় মনে হয় তারা সেটা নিজেও জানে না। মনে হলো করে ফেললো, এমন একটা কিছু পুরুষের মাঝে বেশি দেখা দেয়। শ্রেয়ান ছাদে দাঁড়িয়ে আছে, একটার পর একটা সিগারেট খাচ্ছে, আবার নতুন আরেকটা আগুন দিয়ে ছোঁয়া দিচ্ছে। আজ ড্রিঙ্কস করতে শ্রেয়ানের ইচ্ছে হচ্ছে না, সিগারেটের মাঝেই তার ঝোঁক লাগছে বেশি। সিগারেটের আগুনে নিজের মনটাও পুড়িয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে তার। বেটা বেসামাল মন নিজের আবদ্ধে থাকতে চায় না। আনিসের সামনে গিয়ে সে একটু গভীরে দৃষ্টি দিয়ে তৃপ্তি নিয়ে দেখতেও পারে না। তার আগেই বেসামাল মন নেচে ওঠে প্রজাপতির মতো। মনে রঙিন হাজারো প্রজাপতি নাচতে থাকে, অনেক আকাঙ্ক্ষা প্রকাশ করে তার কাছে। বিড়বিড় করে বলতে থাকে, শালা বেসামাল মন, নিজের সীমায় থাকতে পারিস না? যখন তখন তোর ঘুম থেকে জেগে উঠতে হয় কেন? ততক্ষণই ঘুমিয়ে থাকিস যতক্ষণ আনিশা আমার সামনে থাকে না। যখন দেখবি আনিশা আমার সামনে এসেছে, তোর মরার ঘুম ছেড়ে উঠে পড়বি, আমার ভেতরের দরজায় টোকা দিয়ে কথা বলবি। নিজের সীমা অতিক্রম করার ইচ্ছেগুলি আমার মাঝে চাপিয়ে দিস। তোর কারণে আনিশাকে মন মতো একটু দেখতে পারি না। বেটা মন, তোকে আমি। শ্রেয়ানের বিড়বিড় করে কথা শেষ হওয়ার আগেই সে অনুভব করে কেউ তার পেছনে। শ্রেয়ান চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। পরন্ত বিকেলের পরিবেশটা বেশ লাগছে তার। শ্রেয়ান নিঃশব্দে দাঁড়িয়ে সিগারেটে টান বসাচ্ছে, কারণ সে জানে তার পেছনে আনিশাই দাঁড়িয়ে আছে। বলছি। কিছুই বলিনি। শ্রেয়ান আগের মতোই আনিশার পেছন হয়ে দাঁড়িয়ে জবাব দেয়। আনিশা চুপ করে থাকে। সকালের পর আনিশা তেমন শ্রেয়ানের সামনে আসেনি। একটু অভিমান হয়েছে বই কি, হবে না? তখন শ্রেয়ান কি করলো তার সাথে? রাত জেগে সে সেবা করলো, উল্টো শ্রেয়ান তাকে ধমকে নিজের ঘর থেকে বের করে দিল। হুম। আনিশা নিজের একটা রুমে সারাদিন ছিল। শ্রেয়ান সারাদিনেও একটাবার তাকে ডাকলো না, কথাও বলল না। অনেক অভিমান হয়েছে আনিশার, কিন্তু তা সে প্রকাশ করতে চাইছে না। করবে কেন? সে তো শ্রেয়ানের কেউ নয়। জ্বরের কারণে শ্রেয়ান আজ বাসায় ছিল, অবশ্য কোনো দরকার ছাড়া। আর তার মন না বলা ছাড়া সে অফিসে যায়ও না। ছোটবেলার বন্ধুই সব সামলে নেয়। শ্রেয়ান ইচ্ছে করে আজ আনিশার সামনে যায়নি, চায়ও নি আজ সারাদিনে আনিশা তার সামনে আসুক। শ্রেয়ান তার বেসামাল মনকে একটু শাসন করতে চেয়েছে আজ। সে কেন শ্রেয়ানের কথা শোনে না? শ্রেয়ান না চাইলেও কেন সেই মাতাল মন ঘুম থেকে জেগে ওঠে? আজ একটু শিকল দিয়ে বাঁধতে চেয়েছিল মনকে। সকালের জন্য শ্রেয়ান নিজের উপরে রেগে আছে। আনিশা অভিমান করে বসে থাকতো না, কিন্তু তবুও সামনে আসতো না। নেহাত জ্বরের খবরটা না জেনে তার অস্থিরতা লাগছিল। কেন লাগছিল তা জানে না। নীরবতা রেখে আনিশা শান্ত কণ্ঠে বলল, বলছিলাম কি আপনার জ্বরটা? ভালো, আই এম ফাইন। জ্বর কমেছে, এত চিন্তা করতে হবে না, ধন্যবাদ। আনিশা ভ্রু কুঁচকে বলল, কেন আমাকে ধন্যবাদ? আনিশার কথা শেষ হওয়ার আগে শ্রেয়ান ঠিক আগের মতোই আনিশার দিকে না ফিরে বলে, রাত জেগে আমার সেবা করার জন্য। আনিশার এই কথা শুনে তাচ্ছিল্য একটা হাসি দিয়ে বলল, আমায় আবার ধন্যবাদ? আপনি আমায় দয়া না করলে এইসব কিছুই হতো না। শ্রেয়ান বুঝতে পারে কথার মানে। সে মুখ ফিরিয়েই থাকে, কিছু বলে না। আচ্ছা বলুন না, আমায় কেন এত টাকা দিয়ে কিনে আনলেন? শ্রেয়ানের মুখ থেকে শোনা গেল, দূর, কিসের সিগারেট বানায়, খেয়ে শান্তি পাওয়া যায় না, একটুও ভালো না। আর একটু কড়া ব্র্যান্ডের আনতে হবে। শ্রেয়ান চিৎকার করে এক কথা বলে ছাদ থেকে সিগারেটটা ফেলে দেয়, প্যাকেটটাও ছুঁড়ে ফেলে দিল। আনিশা বুঝতে পারে শ্রেয়ান রেগে গেছে।
আগেও তাকে বলেছিল এই কথা, যেন মুখে উচ্চারণও না করে। আনিশা আগ্রহবশত বলে ফেলল। আনিশা বুঝতে পারে এসব ওনাকে বলে লাভ নেই, কিছুই বলবে না। আনিশা বুক ফাটা নিঃশ্বাস নিয়ে সেখান থেকে চলে আসার জন্য পা বাড়ায়। শ্রেয়ান এক টান দিয়ে আনিশাকে এনে ঘুরিয়ে ছাদের রেলিং এর সাথে চেপে ধরে। আনিশার দুবাহু শক্ত করে ধরে রেখেছে, চোখ লাল, দাঁতে দাঁত চাপছে। আনিশা ভয়ার্থ চোখ নিয়ে তাকিয়ে আছে। শ্রেয়ান আনিশার গাল চেপে ধরে, কটমট করে বলে, এই মেয়ে, একবার না দুইবার না, অনেকবার বলেছি এক কথা দুইবার বলাবে না শ্রেয়ানকে দিয়ে, কিন্তু তুই আগেও মানা করেছি না এই কথা বলতে? কেন বলেছিস? বারবার কেন বলিস কিনার কথা? মেয়ে যেভাবে এনেছি সেইভাবেই এই ছাদ থেকে ফেলে দিতে পারি। পিচ্চি, আবারও বলছি আমার রাগ ওঠাস না। শ্রেয়ান দম নেয়। আনিশা অনেক ভয় পায়, সাথে খুব অবাকও হয়। লোকটা কি পাগল? বদ্ধ উন্মাদ না হলে কেউ এমন কথা বলতে পারে? কখনো যত্ন করে মাথায় রাখে, রাগে সে মানুষটাই হিংস্রে হয়ে ওঠে। আনিশার প্রাণে পানি নেই, গলা পর্যন্ত শুকিয়ে এসেছে। সত্যি কি লোকটা রেগে এত উঁচু থেকে ফেলে দিবে? লোকটা এত ভয়ঙ্কর? তবে লোকটাকে চিনতে তার ভুল হলো। আনিশা পাথরের মতো দাঁড়িয়ে আর চোখে নিচে তাকায়। নিচ পর্যন্ত তার আর চোখে দৃষ্টি পৌঁছায় না। মনে মনে ভাবে, এখান থেকে পড়লে তার হাত আর হাতের জায়গায় থাকবে না। পা থাকবে এক জায়গায়, হাত থাকবে এক জায়গায়, শরীর থাকবে এক জায়গায়। তার মুন্ডুটা অন্য জায়গা থেকে ছাদের দিকে তাকিয়ে থাকবে, জিহ্বা বের করে। আদৌ মাথা ঠিক থাকবে কিনা তাতেও সন্দেহ আছে। শ্রেয়ানের দৃষ্টি ব্যাকুল আনিশার দিকে স্থির। সে বেশ বুঝতে পারছে আনিশা তাকে ভয় পাচ্ছে। শ্রেয়ান আনিশার গাল ছেড়ে দেয়। এবার দুহাত রাখে রেলিং এর আনিশার দুপাশে। দুহাত দিয়ে আনিশাকে সে বেড়া জালের মতো আটকে নেয়। আনিশা চুপচাপ দাঁড়িয়ে আছে, শ্রেয়ানের দিকে তাকাচ্ছে বারবার। বোঝার চেষ্টা করছে সাইকোলগটাকে, কিন্তু বুঝে উঠতে পারছে না। এমন মানুষকে যে বোঝা বড় দায়। তারা বেশ ঠিক আর শান্ত থেকেই মারাত্মক কাজ করে ফেলে। আনিশা আরো ভয় পেতে শুরু করে। শ্রেয়ান এবার শান্ত হয়ে আনিশার দিকে তাকালো। শ্রেয়ানের এমন শান্ত কণ্ঠ শুনে আনিশা কেঁপে ওঠে। মুখে মধু, অন্তরে বিষ। নয়তো এমন মিষ্টি করে ডেকে আবার ধুম করে ছাদ থেকে ফেলে দিবে নাকি? আনিশা ভয়ে চোখ বন্ধ করে নেয়, আর কিছু ভাবতে পারে না। আনিশার মুখের ভাব দেখে শ্রেয়ান হাসি পায় খুব। সে মনে মনে হাসে। আনিশা শ্রেয়ানের খুব কাছে, বেশ অনেকটাই। আনিশার মাথার সাথে নিজের মাথা ঠেকিয়ে নেয়, বিড়বিড় করে বলে, মেয়ে, মনে মনে স্থির করে নাও, শ্রেয়ানের দুনিয়াতে তোমাকে থাকতে হবে আনিশা। তোমাকে আমার হতে হবে, আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। ভেবে নিও, তোমাদের রাজত্ব শ্রেয়ান চৌধুরী করবে। তোমাকে আমি পাবই, শুধু এইভাবে নয়। সময় হোক, সব হবে। শুধু সময়ের অপেক্ষা আনিশা। কথাগুলো বলে শ্রেয়ান দম নেয়, নিঃশ্বাস ছেড়ে দিল আনিশার মুখের উপর। প্রায় 2 মিনিট পর শ্রেয়ান আনিশার থেকে 2 ফুট দূরে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে বলে, আনিশা, ঘরে যাও। আনিশা, আমি তোমাকে ঘরে যাওয়ার কথা বললাম। আনিশা ঘোর নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু শক্তি পাচ্ছে না। পাগুলো এগোচ্ছেই না। সব অসাড় লাগছে, চোখ ঝাপসা হয়ে আসছে। আনিশা আর দাঁড়াতে পারে না, হেলে পড়ে যায় শ্রেয়ানের পিঠে। শ্রেয়ান হকচকিয়ে তাড়াতাড়ি আনিশাকে হাতের মাঝে নিয়ে নেয়। হঠাৎ পড়ে যাওয়ার কারণে আনিশার ওড়নাও ব্যাঠিক হয়ে যায়, যা সম্পূর্ণ গলায় স্থান নেয়। শ্রেয়ান কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। অন্যদিকে তাকিয়ে ওড়নাটা ঠিক করে নেয়। তারপর আনিশার দিকে তাকায়। কি অদ্ভুত মায়া মুখে। গোধূলির আবছা পড়ছে আনিশার মুখে, ঠোঁটে। এই মারাত্মক সৌন্দর্য ঝেঁকে বসেছে আনিশার উপর। শ্রেয়ান অবাক হয়ে সেই রূপের ছটা দেখছে। আনিশাকে কোলে তুলে নেয়, শান্ত হয়ে তাকায় আনিশার দিকে। আনিশা, তুমি পুরোটাই নেশা। এই বলে শ্রেয়ান আনিশাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। ডাক্তার এসে আনিশাকে দেখছে। পেছনে শ্রেয়ান দাঁড়িয়ে আছে। ভেতরে ভয় হচ্ছে, না জানি ডাক্তার আঙ্কেল কি বলে। কেন আনিশা এত জ্ঞান হারিয়ে ফেলে? শ্রেয়ান, বলুন আঙ্কেল। মেয়েটাকে রাস্তা থেকে এনেছো? অনেকটা তাই আঙ্কেল। তোমার মতো দয়ার শরীরের লোকের দ্বারা এটা ছাড়া অন্য কিছু সম্ভব নয়। যাই হোক, ও খুব উইক। 2-3 বার অজ্ঞান হয়েছে এই কদিনে।
আসলে হয়তো অনেক কষ্ট আর চিন্তা কিংবা উত্তেজনা থেকে এমন হয়েছে। আর এমনিতেও না খাওয়ার কারণে শরীরের পুষ্টির অভাবও আছে। রক্ত মনে হয় মশাই চুষে নিতে পারবে। আঙ্কেল, কি কি করতে হবে? যত্ন। শ্রেয়ান, খেয়াল রাখতে হবে ওকে, ঠিক মতো খাওয়াতে হবে। এত চিন্তা বা উত্তেজিত কিংবা ভয় পেতে দেওয়া চলবে না। হুম, আর এই ওষুধগুলি সময় মতো খাওয়াবে। ঠিক আছে আঙ্কেল। নিজের যত্ন নিও বাবা। শ্রেয়ান মুচকি হাসে। চলো। চলুন এগিয়ে দিয়ে আসি আপনাকে। শ্রেয়ান ডক্টরকে নিয়ে ওষুধ কিনতে যায়। আনিশাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও এখন 2 ঘন্টা একটানা ঘুমাবে। শ্রেয়ান বসে আছে আনিশার সামনে, আর আনিশা গভীর ঘুমে তলিয়ে আছে। এখনো ঘুমোচ্ছে। শ্রেয়ান দেয়ালে ঘড়ির দিকে তাকায়। রাত 8:35। শ্রেয়ান এবার উঠে দাঁড়ায়, এগিয়ে যায় আনিশার দিকে। আনিশার পাশে গিয়ে দাঁড়ায়। শ্রেয়ান মিনিট কয়েক ঘুমন্ত ঘুমকাতুর মেয়ে ঘুমকুমারীকে দেখে। তারপর আনিশার দিকে ঝুঁকে যায়। খুব কাছ থেকে আনিশাকে দেখে। কিছু না বলে আবারও সোজা হয়ে দাঁড়ায়। তারপর চলে যায় রুমের বাহিরে। রান্নাঘরে গিয়ে আনিশার জন্য স্যুপ রান্না করে। ডক্টর আঙ্কেলের কথা অনুযায়ী আনিশার ঘুম আর কিছুক্ষণের মাঝে ভেঙে যাবে। তাকে ওষুধ খাওয়াতে হবে। শ্রেয়ান গরম গরম স্যুপটা ঢেকে ট্রেতে করে উপরে নিয়ে যায়। বিছানার পাশের টি টেবিলে রাখে। তারপর আনিশার দিকে তাকিয়ে আনিশার পায়ের কাছে বিছানায় বসে। আনিশার এই গভীর ঘুমটা ভাঙাতে শ্রেয়ানের ইচ্ছে হচ্ছে না। সে বসেই আছে, আনিশাকে ডাকও দিচ্ছে না। চাদরের ভেতর থেকে আনিশার হাত নিয়ে আসলো শ্রেয়ান। খুব শক্ত করে নিজের হাতের মুঠোয় সে হাত নিয়ে নেয় শ্রেয়ান। মুগ্ধ হয়ে আনিশার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, এই হাত কখনো ছাড়বে না তো আনিশা? মিনিট 10 শ্রেয়ান ওভাবেই বসে থাকলো। আনিশার হাত তার শক্ত হাতের মুঠো, আর মুগ্ধ হওয়ার নজর ঘুমন্ত নিষ্পাপ আনিশার দিকে। আনিশা মিটি মিটি করে তাকায়। শ্রেয়ান আস্তে আস্তে হাতটা বিছানার উপর রেখে নড়ে চড়ে বসে। আনিশা নাড়িয়ে নাড়িয়ে চোখের পাতা মেলে, কাপা কাপা ঠোঁট নেড়ে বলে, আমাকে কি ছাদ থেকে ফেলে দিয়েছেন? এই পরিস্থিতিতে আনিশার মুখে এমন কথা শুনে শ্রেয়ান বেশ অবাক হয়। ভ্রু কুঁচকে শ্রেয়ান মৃদু চিৎকার দিয়ে বলে ওঠে, হোয়াট? না, আমার মনে আছে আপনি আমায় ছাদ থেকে ফেলে দিতে চাইছিলেন। আর কি কি যেন বলছিলেন। আমার ভয় লাগছিল, ভেতরটা কাঠ ফাটা রোদের মতো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমার আর মনে নেই। এখন কি আমি ছাদের নিচে আছি? ওহ শিট, আল্লাহ, কোন ননসেন্সের পাল্লায় পড়েছি আমি, ড্যাম ইট। কি হয়েছে বলুন না, আমি কোথায়? আমি মরে যাইনি তো? না, তুমি মরনি। জলজ্যান্ত হয়ে আমার নরম বিছানায় শুয়ে আছো, স্টুপিড। আল্লাহ, উদ্ধার করো। আনিশা মুখ চুপসে যায়। শ্রেয়ান চোখ বড় বড় করে দীর্ঘশ্বাস ফেলে। তারপর উঠে দাঁড়ায়। 1 চামচ স্যুপ এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও। না, খাবো না আমি। কানের নিচে একটা দিব। শ্রেয়ানের ধমকে আনিশা কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে থাকে। একটা চর দিলে আরেকটা চর দেওয়ার জায়গা পাওয়া যাবে না। চুপচাপ খেয়ে নাও, না হলে সত্যি তুলে আছাড় মেরে ছাদ থেকে ফেলে দিব। শ্রেয়ানের হুমকিতে আনিশা ভয় পায়। বড় রকম ঢোক গিলল সে। শ্রেয়ানের কথা সে সত্যি ভেবে খুব ভয় পেতে থাকে। খাও বলছি। শ্রেয়ানের কড়া কথা শুনে ভয়ে আনিশা তৎক্ষণাৎ হাঁ করল। শ্রেয়ান আনিশার মুখে স্যুপ তুলে দেয়। আনিশাও লক্ষ্মী হয়ে খেতে থাকে। আবার শ্রেয়ানের দিকেও তাকিয়ে তাকিয়ে দেখে। লোকটাকে অদ্ভুত বললেও ভুল হবে, উনি সাইকো, বদ্ধ উন্মাদ। আনিশার আর খেতে ইচ্ছে করছে না, নাক সিটকাচ্ছে। শ্রেয়ান বুঝতে পারছে, তবু আনিশার মুখে 1 পর 1 চামচ স্যুপ তুলে দিচ্ছে। ডক্টর আঙ্কেল বলেছে তোমার ওই টুকুন শরীরে যে রক্ত আছে তা মশাও চুষে নিতে পারবে। তোমার ওই 1 বিন্দু রক্ত শ্রেয়ান বেশ চুষতে জানে। শরীরে যে রক্ত আছে তা মশা নয়, আমি চুষে নেব। চুপচাপ খাও। শ্রেয়ানের শক্ত শক্ত কথায় আনিশা চুপ করে রয়। শেষের কথাগুলোতে লজ্জাও লেগেছে খানিক, কিন্তু তার চেয়েও বেশি অবাক হয়েছে। মনে মনে বলতে থাকে, উনি কি বইয়ে পড়া সেই ভ্যাম্পায়ার? শ্রেয়ান তীক্ষ্ণ নজর দিয়ে আনিশার চোখ দেখে। বোঝাই যাচ্ছে মেয়েটা ভাবছে। 1 চামচ স্যুপ আনিশার মুখের কাছে এগিয়ে নিয়ে শ্রেয়ান বলে, আমি ভ্যাম্পায়ার কিনা সেটা তোমাকে ভাবতে হবে না। এটা ভেবে চিকন হতে আরো চিকন হওয়ার কোনোই দরকার নেই। শ্রেয়ানের কথা শুনে আনিশা বিষম খায়। তাড়াতাড়ি আনিশার মুখের সামনে পানি ধরে। আনিশা শ্রেয়ানের দিকে তাকিয়ে পানি খায়। আনিশার মুখের ভাব দেখে শ্রেয়ানের খুব হাসি পায়। ভেতরে ভেতরে খুব হাসে, যে হাসি থামানোর থাকা
মানুষটারও অগোচরে, যে হাসি সামনে থাকা মানুষটারও অগোচরে। এই বয়সে এত চিন্তা করলে আমার হবে ফের বিপত্তি শেয়াজাতি। শ্রেয়ানের কথায় আনিশা 3-4 বার একটানা চোখের পাতা ফেলে, তারপর একটা শুষ্ক ঢোক গিলে বল, আর খেতে হবে না, এখন মেডিসিনটা খেতে হবে। এবার আনিশা মাথা ঝাঁকে, নেড়ে চড়ে বসে, হুট করে মুখ দিয়ে বলে ফেলে, আমি ঔষধ খাবো না। খাবে না মানে? শ্রেয়ানের মৃদু ধমকেও আনিশা ভয় পায়। আধশো অবস্থায় থেকে চাদর টেনে পুরোপুরি শুয়ে পড়ে। শ্রেয়ান 3টা ট্যাবলেট হাতে নিয়ে বলে, আনিশা, এইরকম আমি মোটেও পছন্দ করি না। ওঠো আনিশা, ওঠো। আমি ঔষধ খাবো না। কেন খাবে না? আমি খাবো না, ঔষধ খেতে ভালো লাগে না আমার। আপনি যান। যাবো মানে? আনিশা, তুমি উঠবে কি না? আনিশা। শ্রেয়ান আনিশার দিকে ঝুঁকে যায়। আনিশা পাশ ফিরে চাদর গুজে শুয়েছিল। শ্রেয়ান আনিশার হাত টেনে তার দিকে ফিরায়। বললাম তো আমি খাবো না, খাবো না আমি, আমি ওষুধ খাবো না। আনিশার হাত পা নাড়ানাড়ি দেখে শ্রেয়ান শুয়ে থাকা আনিশার উপর উঠে বসে। এক হাতে আনিশার হাত চেপে ধরে, আনিশার মাথার কাছে নিয়ে আসে। আনিশা চাইলেও নড়তে পারছে না, তার ঠোঁট খিচে আছে, কথাও বলছে না। মোট কথা সে ওষুধ খাবে না। আনিশা, মুখ খোলো, মুখ খোলো বলছি। আনিশা, তোমায় কিন্তু আছাড় মারবো এখন। মুখ খোলো, ওপেন ইউর মাউথ, ননসেন্স। আনিশা, তোমাকে মুখ খুলতে বলছি না? কিছুতেই কিছু কাজ হচ্ছে না। শ্রেয়ানের ধমকে এখন আনিশাকে ভয়ে টলাচ্ছে না। সে সেই ঠোঁট চেপেই শ্রেয়ানের হাতের বাঁধনে আবদ্ধ হয়ে শুয়ে আছে। যাই হয়ে যাক, ওষুধ সে কিছুতেই খাবে না। ছোট থেকে জ্বর কিছু হলেও আনিশাকে দিয়ে ওষুধ খাওয়ানো যেত না। তার বাবা মা ঘোড়ার ডিম এনে দিবে বললেও সে মুখে হাত চেপেই থাকত, ওষুধ সে খাবে না। তখন নারী ছেড়া তার জননী চালাকি করে খাবারে বা শরবতে ওষুধ গুলিয়ে দিত, তবুও কখনো সে তা উগলে ফেলতো। শ্রেয়ানের এই গুলি এখন বিরক্ত লাগছে। রাগে সে আনিশাকে অনেক জোরে ধমকও দেয়, তবুও আনিশা কিছু বলে না, ঠোঁট চেপে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। শ্রেয়ানও কম যায় না, সে যে না শুনে অভ্যস্ত নয়। আনিশাকে ওষুধ খাওয়াবেই খাওয়াবে। মনে মনে কিছু একটা ঠিক করে সেও ঠোঁট বাঁকিয়ে হাসে। তারপর শান্ত হয়ে আনিশাকে বলল, আনিশা, তুমি ঠিক করো তো, ঔষধ খাবে নাকি আমার চুমো খাবে? শ্রেয়ানের কথা শুনে আনিশা ছানা ভরা চোখে বড় বড় করে তাকিয়ে রয়। কি হলো পিচ্চি মেয়ে, তাড়াতাড়ি বলো কি করবে। আনিশা এখন কিছুটা ভয় পায়। কি হলো, খাবে না তো? ওকে ফাইন, মেডিসিন খেতে হবে না, আমার চুমোই খাও, দেখবে অসুখ একদম সেরে যাবে। এই বলে শ্রেয়ান এগিয়ে যেতে থাকে আনিশার দিকে। আনিশার হাতের বন্ধনও শ্রেয়ান আস্তে আস্তে ঢিলে করে দিচ্ছে। শ্রেয়ানের এগিয়ে আসা দেখে আনিশা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথেই শ্রেয়ান ওষুধগুলো মুখে দিয়ে দেয় আনিশা। হাত দিয়ে চেপে রেখেছে আনিশার মুখ। আনিশা করছে। শ্রেয়ান গ্লাসটা এনে আনিশার মাথা একটু উঁচু করে পানি মুখে তুলে দিল। আনিশা পানি খায়, সাথে অনিচ্ছাকৃত ওষুধগুলোও। এবার সে অনেকটা রেগে যায়, কম্বল সম্বল সরিয়ে উঠে বসে। আনিশা জানে কি হতে চলেছে। রাগে কটমট করছে শ্রেয়ানকে দেখে। আনিশার মুখ দেখে বোঝা যাচ্ছে তার বমি বমি পাচ্ছে। শ্রেয়ান জাপটে আনিশার মুখে হাত চেপে ধরে। এতে আনিশার শরীর আরো গুলিয়ে ওঠে। আনিশা একদলা বমি করে দিল শ্রেয়ানের উপর। শ্রেয়ান বেচারা ভ্যাবলার মতো নিজের দিকেই তাকিয়ে আছে। মেজাজটা তার বিগড়ে গেছে। নিজের দিকে তাকিয়ে রাগে কটমট করে আনিশার দিকে তাকায়। আনিশা তখন লজ্জা আর ভয়ে মাথা নিচু করে বসে আছে। তারই বা দোষ কি? সে তো জানতোই এমন হবে। বমি সব শ্রেয়ানের হাতে আর গায়ে পড়েছে। টি শার্টটার অবস্থা নাজেহাল, বলার মতো নয়। একটু আগে খাওয়া সবটা স্যুপ যেন আনিশা উগলে দিয়েছে। শ্রেয়ানের ভীষণ রকম রাগ হচ্ছে, সাথে গা গুলিয়ে যাওয়ার উপক্রম। রাগে দাঁতে দাঁত কেটে কটমট করে বলে, আনিশা, তোমাকে আমি। কথা না শেষ করে শ্রেয়ান লম্বা লম্বা পায়ে ওয়াশরুমে চলে যায়। আনিশার খুব হাসি পাচ্ছে। মিটিমিটি করে ঠোঁট চেপে হাসছে সে। বেশ হয়েছে, খুশি হয়েছি, আবারও করবো। যতবার আপনি আমায় এভাবে জোর করে ওই বিচ্ছিরি জিনিস খাওয়াবেন ততবার আমি বমি করব। আপনার গায়ের উপরেই করব, 1000বার করব। দেখি আপনি কি করেন। আমাকে কি করে ঔষধ খাওয়ান। আমি ওই বিচ্ছিরি জিনিস কিছুতেই খাবো না, কখনো না, কোনোভাবেই না। শ্রেয়ান ওয়াশরুম শরীরে টি শার্ট খুলে অর্ধেক শরীর ভিজিয়ে নিয়েছে। রাগে তার শরীর রিরি করছে, শরীর যেন জ্বলছে। এইভাবে ওষুধ খাওয়ানোর পর শেষে কিনা, ছি, ভেবে রাগ হচ্ছে শ্রেয়ানের। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে নিজেই তাকিয়ে আছে।
হাত দুটো বেসিনের দুদিকে দিয়ে একটু ঝুঁকে আছে উন্মুক্ত শরীরে। শ্রেয়ান আয়নার সামনে নিজের চোখের দিকে নিজেই তাকিয়ে থেকে বলছে, আনিশা, তোমাকে তো আমি মেডিসিন খাইয়ে ছাড়বো। যে করে হোক শ্রেয়ান তোমাকে ঔষধ খাওয়াবেই। আমি কখনো কোনো কিছুতে হারিনি, আর হারপাও না। তোমার মতো ওইটুক পিচ্চি মেয়ের কাছে তো নই। শ্রেয়ান তোমাকে আজ ঔষধ খাওয়াবেই, অ্যাট এনি কস্ট আনিশা। শ্রেয়ান গটগট করে ফ্রেশ হয়ে এসে আলমারির সামনে যায়। সেখান থেকে কালো একটা টি শার্ট বের করে তা গায়ে জড়িয়ে নেয়। ততক্ষণে আনিশা গুটি মেরে শুয়ে আছে, ঠোঁট টিপে হাসছেও। তখন শ্রেয়ানের চেহারাটা মনে করছে আর মিটিমিটি হাসছে। হাসি আটকাতেও পারছে না, তাই এতক্ষণ মুখে হাত দিয়ে হাসছিল। শ্রেয়ান ওয়াশরুম থেকে আসার পর মুখ থেকে হাত নামিয়ে নেয়, তবে ঠোঁট যেন বলছে, আমরা দুই সঙ্গী প্রসারিত হতে চাই, আমাদের মুক্ত করে প্রসারিত করো। শ্রেয়ান আনিশার কাছে এগিয়ে যায়, শক্ত গলায় বলে, গেট আপ। আনিশা যেন শুনেও শুনতে পাচ্ছে না, পাশ ফিরে সেও শুয়ে আছে। আনিশা, আই সে গেট আপ। আনিশা, আমার কথা শুনতে পাচ্ছ না? বিছানা থেকে ওঠো আনিশা। আনিশা তবুও শুয়ে আছে। শ্রেয়ান এবার বিছানায় উঠে এ দেখে আনিশা তাড়াতাড়ি উঠে কম্বল টেনে নেয় নিজের দিকে। চোখ বড় বড় করে দেখছে শ্রেয়ানকে। বোঝাই যাচ্ছে মানুষটা রেগে আছে, চোখ লাল হয়ে আছে। আনিশারও ভয় হচ্ছে। আপনি না নামেন বিছানা থেকে। আনিশার কথার জবাব না দিয়ে শ্রেয়ান আনিশার দিকে ঝুঁকে যায়। তা দেখে আনিশা ভয়ে চোখ বন্ধ করে নিল। একটু পর চোখ খুলে দেখলেও শ্রেয়ান তার দিকে ঝুঁকে পাশের টেবিল থেকে ওষুধ নিচ্ছে। এবার শ্রেয়ান আনিশার দিকে তাকায়। হা করো। কি বললাম? হা করো। শ্রেয়ানের ধমকে আনিশা খুব ভয় পায়, চোখের পাতা ফেলে, শুকনো গলায় বলে, আমি ওষুধ। তুমি খাবে মেডিসিন? তুমি খাবে মানে খাবে? দেখুন আবার কিন্তু। বমি করবে? ওকে, করো। তবুও তুমি আজ মেডিসিন খাবে, আর সেটা আমার হাতেই। হা করো। মেয়ে কানে যায় না কি বলছি? হা করো। আনিশা, মুখ খোলো। আনিশা 7-5 না ভেবে বলে দিল, না। না মানে? মুখের উপর কথা বলছো তুমি? আমার মুখের উপর কথা বলা একদমই পছন্দ নয়। চুপচাপ হা করো। না, খাবো না আমি। ওই জঘন্য জিনিস আমি খাবো না। তুমি খাবে, তোমার নানা এসেও খাবে। আনিশা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, রাগে বলে দেয়, আপনি খান, দরকার হয় আপনার 14 গোষ্ঠীকে নিয়ে এসে খাওয়ান। আপনার নানাকে গিয়ে ঔষধটা দিন, আমি খাবো না। কি বললে তুমি? তো আর কি বলবো, কখন থেকে জলাদের মতো জোর জবরদস্তি করছে। এছাড়া আপনার মতো রাক্ষস মানবকে আর কি বা বলবো। হোয়াট? কি বললে তুমি? আমি জল্লাদ? রাক্ষস মানব আমি? শ্রেয়ানের মুখে নিজের কথা শুনে আনিশা জিহ্বায় কামড় দেয়। কি না কি বলে ফেললো, এখন কি করবে? রাগের মাথায় তো বলে ফেলেছে। এখন আনিশা আবার ভাবে, বেশ করেছি বলেছি, আমার সাথে এমন কেন করছে। ভালো করেছি বলেছি, দরকার হয় আরো বলবো। আনিশাকে ভাবতেও সময় না দিই শ্রেয়ান এক টানে আনিশাকে বিছানায় ফেলে আনিশার দিকে ঝুঁকে হাত শক্ত করে ধরে শ্রেয়ান আস্তে আস্তে বলে, উল্টাপাল্টা কিছু করে ফেলবো কিন্তু বেশি মেজাজ বিগড়ে দিলে। তার চেয়ে ভালো চুপচাপ করে মেডিসিনটা খেয়ে নাও। ডক্টর বলেছে তুমি অনেক উইক। দেবো না ভয় দেখাচ্ছি, তুমি আমার রাগ তুলিয়েছ। তবুও আমি চাইছি না শ্রেয়ানের রাগ তুমি দেখো। ঔষধ খাওয়াতে আমি যা ইচ্ছে করে ফেলতে পারি, কিন্তু তাই খেয়ে নাও। শ্রেয়ানের হুমকি স্বরূপ কথাতে আনিশা ভয় পায়, গলা শুকিয়ে আসে, কাঠ গলায় শুকনো কাঠের ঢুক গিলে, তারপর বোকার মতো মাথা নাড়ে। শ্রেয়ান আনিশার হাত ছেড়ে দিয়ে উঠে বসে, মেডিসিনগুলো এগিয়ে দিল আনিশার দিকে। আনিশার নাক সিটকে শ্রেয়ানের দিকে তাকিয়ে মেডিসিন নিজের হাতে নেয়। শ্রেয়ানের চোখ মুখ দেখে তার ভয়ে গা কাঁপছে। শ্রেয়ান পানির গ্লাসটা আনিশার হাতে ধরিয়ে দিল আর বলল, চুপ করে খেয়ে নাও। কি হলো? হুম? তাড়াতাড়ি খাও। আনিশা হাতে ওষুধ নিয়ে ভাবছে, এই বিষ কি করে হজম করবে সে। আনিশা, তোমার সাথে কিন্তু আমি। না না, খাচ্ছি। এখনই মুখে দাও, না হলে। আনিশা কথা না বাড়িয়ে মুখের মাঝে ওষুধগুলো দিয়ে দিল চোখ বন্ধ করে। তারপর সাথে সাথে 3 ঢোক পানি খেয়ে নিল। শ্রেয়ান আনিশার থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের উপর রাখে। ঠিক আছে তুমি? আনিশা চোখ খুলে তাকায়, মনে মনে ভাবে, ঢং দেখলে গা জ্বলে। নিজেই পাষাণের মতো জোর করছিল, এখন ভাব দেখিয়ে সোহাগ দেখায়। জুতা বেড়ে গরু দান। আনিশার গা গোলাচ্ছে। শ্রেয়ান দেখতে পাচ্ছে চোখ বন্ধ করে কপাল কুঁচকে রাখা আনিশাকে।
শ্রেয়ান বেশি সময় নষ্ট করে না। আনিশার কানের পাশ দিয়ে হাত নিয়ে শ্রেয়ান আনিশার মুখটা এগিয়ে এক দণ্ডের মাঝে আনিশার ঠোঁটে নিজেকে ডুবিয়ে দেয় চোখ বন্ধ করে। আনিশার সাথে সাথে রসগোল্লার মতো চোখ বড় করে নেয়, আর শ্রেয়ান চোখ বন্ধ করে আনিশার মোহে চলে যায়। এক অজানা প্রচন্ড ঘূর্ণিঝড় হতে থাকে দেহের মাঝে। সারা শরীরে শিরা উপশিরা নড়বড়ে ওঠে শ্রেয়ানের। মস্তিষ্ক তাকে গভীর থেকে গভীরতম হতে বলছে, তবুও শ্রেয়ান আনিশার ঠোঁটকে আঁকড়ে রেখেছে পরম আবেশে। সমস্ত শরীর শিউরে উঠে শ্রেয়ানের, সে যেন মধুর রেশে আছে। নেশার মাঝে নেশা করেই চলেছে শ্রেয়ান। আর আনিশা এখন বুঝতে পারছে না কি হয়ে গেল তার সাথে। এক মুহূর্তেই শ্রেয়ান তার সাথে। কিসের ওষুধ, কিসের বিষময় ওষুধ? শ্রেয়ানের ঠোঁটের ছোঁয়াকেই তার বিষের মতো লাগছে। মারাত্মক এক বিষ, এক বিষ যেন অন্য বিষের রেশ কাটাচ্ছে। আনিশা বিষ খেয়ে বিষ হজম করছে, এক বিষ দিয়ে অন্য বিষ উগলে দেওয়া হচ্ছে। শ্রেয়ান মিনিট 10 পর আনিশাকে ছেড়ে দিল। চোখ খুলে আনিশার দিকে তাকায়। আনিশার চোখ তখন ঝিলঝিল করছে। আনিশার চোখের ভাষা বুঝতে চেষ্টা করে শ্রেয়ান, কিন্তু তখন অবুঝ শ্রেয়ানের অবচেতন মন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। আনিশার দিকে অন্যায় চোখ দিয়ে তাকায় শ্রেয়ান। বিছানা থেকে উঠে দাঁড়ায়। আনিশার চোখের দিকে আর তাকানোর সাহস হয় না শ্রেয়ানের। সে অন্যদিকে তাকিয়ে আনিশাকে বলে, ঘুমিয়ে পড়ো। এটুকু কথা বলে শ্রেয়ান লম্বা লম্বা পা ফেলে রুম ত্যাগ করে। শ্রেয়ান ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে। হাতের আঙ্গুলের ফাঁকে তার পিন পিন করে জ্বলা সিগারেট। সেটা আবার নিজের ঠোঁট জগলে ঢুকিয়ে দেয় শ্রেয়ান। এক টান দিয়ে ধোঁয়া ভেতরে নেয়, আবার নাক মুখ দিয়ে সেটা বের করে আনে। বারংবার এমন করেই চলেছে শ্রেয়ান। নিজেকে পোড়াতে আজ বড্ড ইচ্ছে করছে, পুড়িয়ে ছাই করে দিতে মন চাইছে। মস্তিষ্ক বারবার আনিশার ঠোঁটের স্বাদের কথা মনে করাচ্ছে। আজ শ্রেয়ান দিশেহারা হয়ে পড়ছে। একদম নিয়ে টান দিয়ে সিগারেটের আগুন ভেতরে নিচ্ছে। খুব ছটফট লাগছে ভেতরটা। শ্রেয়া নিজেও বুঝতে পারে না এটা ভালোবাসা কিনা নাকি অন্য কিছু। ভালোবাসা কি তা শ্রেয়ান আজও বুঝতে পারে না। সিগারেট টেনে শ্রেয়ান বিড়বিড় করে বলতে থাকে, আনিশা, 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 তুমি মোহ আমার, পুরোটাই একটা নেশা। আনিশাতে আমি আসক্ত। জানি না ভালোবাসা কিনা, কখনো কারো ভালোবাসা পাইনি তেমন করে। ছোটবেলায় মাকে হারানোর পর আমেনা আন্টি ছাড়া কারো থেকে একটু আদর পাইনি। বাবা সে তো নিজের দ্বিতীয় বউকে নিয়ে দিব্যি আছে। আমার কথা মনে থাকবে কখন? আনিশা, আমি চাই ভালোবাসা কি তুমি তা আমায় শেখাও। তোমার থেকে আমি ভালোবাসা শিখতে চাই আনিশা। নিজেকে এখন দিশেহারা পাগল মনে হয়। তোমার সামনে গেলেই সবকিছু আমার ওলট পালট হয়ে যায়। শ্রেয়ান একটু দম নেয়, আবার সিগারেটে টান দেয়। পিচ্চি মেয়ে, আমি তোমাতে মগ্ন থাকতে চাই। তোমাকে দেখলে তো ঠিক থাকতে পারি না। নিজেকে আটকে রাখতে কষ্ট হয়। ভেতরে যেন দাও দাও করে আগুন লাগানোর গরম হয়। কি করব আমি তখন কিছুই বুঝতে পারছি না। আমি শুধু তোমাকে চাই আনিশা। তোমার মাঝে আমি আমার নেশা পাই, যা এই নগণ্য সিগারেট আর মদে হয় না আমার। তোমার মাঝে মারাত্মক নেশা আছে আনিশা। প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমার নেশায় পা পিছলে ভয়ঙ্কর ভাবে পড়ে গিয়েছিলাম। মেয়ে, তুমি আমার নেশা। হঠাৎই শ্রেয়ান খেয়াল করলো তার ঠোঁটের ফাঁক থেকে কেউ টেনে সিগারেটটা কেড়ে নিয়েছে। শ্রেয়ান সেদিকে তাকায়। আনিশা জ্বলন্ত সিগারেটটা ফেলে দিয়ে কাশতে থাকে। কাশতে কাশতেই বলে, কি ছাই মোড়া খাচ্ছেন আপনি? খাচ্ছেন আর ধোঁয়ায় কাশতে কাশতে দম আটকে মরে যাচ্ছি আমি। এই জ্বলন্ত আগুন খেয়ে কি হয় ছাইপাশ এগুলো? শ্রেয়ান এক নজরে তাকিয়ে দেখছে আনিশাকে, আর মনে মনে ভাবছে, আনিশা, তুমি যদি বুঝতে আমার ভেতরে কিভাবে দাও দাও করে আগুন চলছে, তবে এই এক বিন্দু আগুনের দ্বারা পোড়ানো সিগারেটকে জ্বলন্ত আগুন বলতে না, আমার ভেতরের আগুনের এক কণা ফুলকে বলে সম্বোধন করতে কিনা তাতেও সন্দেহ। আনিশার কাশিতে শ্রেয়ানের ভাবনায় ছেদ ঘটে। পানি? আনিশা, বেশি কাশি পাচ্ছে? আপনি জেনে কি করবেন? ওই আগুন গেলেন কেন আপনি? কি হয়? কষ্ট মস্তে। রাখেন তো কষ্ট, আমার থেকেও আপনার বড় কষ্ট। আমার বাবা টাকার জন্য আমায় বেঁচে দিল, কি করব না করব কিচ্ছু জানি না, আর আপনি রাজপ্রাসাদে থেকে বলছেন আপনার কষ্ট। নিকুচি করেছে আপনার কষ্ট, আমার কষ্টটা ভাবছেন কখনো? কই, আমি এত কষ্ট পেয়েও তো আগুন খাই না। শ্রেয়ান হতাশ হয়, মৃদু নিঃশ্বাস ছাড়ে, মনে মনে বলে,
হায় রে পিচ্ছি, বড় হবে না নাকি? মেয়েরা কি এসব খায়? পাগলি। উপরের হাসি তো কিছুই না, সবই নিছক ভেতরের রক্তাক্ত মনের কাছে। কি হলো বলুন। কি বলবো? আর তুমি এখনো ঘুমাওনি কেন? যাও ঘুমাও গিয়ে। আপনি আগুন কেন খান? আর খাবেন না? আনিশা ঘরে যাও। আরে আজব, এটাও তো ঘরই নাকি? তো তুমি আর আমি কি এক ঘরে থাকবো নাকি স্টুপিড? আনিশা নিজের কথায় নিজেই বোকা বনে গেল। লজ্জাও পেল, তবুও বলল, আচ্ছা, কিন্তু আপনি আর এসব খাবেন না। তোমার মতো পিচি মেয়ের কথাতেই নাকি? আনিশার কথাটা শুনে রাগ হয়, এদিক ওদিক তাকায়। টেবিলের উপর সিগারেটের প্যাকেটটা দেখতে পায়। আনিশা এগিয়ে যায় প্যাকেটটা নিতে। প্যাকেট হাতে নিয়ে আবার ব্যালকনিতে যায়, এক ফিকা দিয়ে প্যাকেটটা ফেলে দেয়। তা দেখে শ্রেয়ান অবাক হয়, সাথে রাগও উঠে। তার স্বভাবটাই তো হুটহাট রাগ উঠা, আর রাগে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। শ্রেয়ান কড়াভাবে বলে, কি করলে এটা? আনসার মি ননসেন্স। বেশ করেছি, আবার করব। এমন আগুন কেন খান আপনি? না করেছিলাম না, আবারও করবো। এসব খেলে ছুঁড়ে ফেলে দিব। আনিশা গড়গড় করে কথাগুলো বলে চলে যেতে নিলেই শ্রেয়ান আনিশার হাত ধরে নেয়, ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে। রাগে সাপের মতো ফুসফুস করছে। শ্রেয়ানকে দেখে আনিশার ভয় হচ্ছে। কেমন লাল লাল চোখ, চোখ মুখ শক্ত করে রেখেছে। রাগে যেন সে ফুঁসছে। দেখলেই ভয় হচ্ছে, কেমন একটা গা ছমছম করা ভয়। আনিশা ভয়ে ঢুক গিলে, আ- আমার শাট আপ ননসেন্স। আমি কি বলেছিলাম এটা করতে? কেন করলে? আমার রাগ কেন উঠাও তুমি? শ্রেয়ানের জোর করা চিৎকার শুনে আনিশা ভয়ে কেঁপে ওঠে। চোখ বন্ধ করে মুখ খিচে রয়েছে। শ্রেয়ান অগ্নি চোখ নিয়ে আনিশার দিকে তাকায়। মুখ দেখেই বোঝা যায় ভয়ে ভেতর পর্যন্ত কাঁপছে মেয়েটার। শ্রেয়ান অনেক সময় নীরব থাকে। আনিশা আস্তে করে চোখ মেলে, কাপা ঠোঁটে বিড়বিড় করে বলে, আমার লাগছে। আনিশার কথা শুনে শ্রেয়ান আনিশার বাহুতে রাখা শক্ত হাত ঢিলে করে দিল। আনিশাকেই দেখছে শ্রেয়ান। আনিশার ভয় লাগছে, তবুও সাহস করে বলছে, ছাড়ুন আমায়। আনিশা প্রথম দিন সব প্রস্তুতি নিয়ে এলেও এখন সে এমন কিছু ভাবতে পারে না। শ্রেয়ানকে ভাববে কি করে? শ্রেয়ান তো তার সাথে এমন কিছু করেইনি, বরং তাকে নিয়ে কতটা সচেতন আর কেয়ারিং। শ্রেয়ান একটু একটু করে আনিশার মুখের আরো কাছে এগিয়ে যায়, একদম কাছে। যতটা কাছে গেলে দুজন মানুষ তার ভেতরের নিঃশ্বাস গুনতে পারবে, ঠিক ততটা কাছে। আনিশার ভয় হলেও চুপ করে থাকে। এবার চোখ মুখ আরো শক্ত করে নিল। শ্রেয়ান হয়তো এখনই তার উপর ভয়ানক কিছু করে ফেলবে। আনিশার ধারণা ভুল প্রমাণিত করে শ্রেয়ান আনিশার কপালে নিজের কপাল ঠেকিয়ে নিল। কি এক শান্তি পায় এটার মাঝে সে নিজেও জানে না। যেন শরীর হিমশীতল হয়ে আসে। রন্ধ্রে রন্ধ্রে শীতলতা ছুঁয়ে যায় শ্রেয়ানের। অদ্ভুত ভালো লাগা কাজ করে গহীনে। শ্রেয়ান ভালো লাগায় ছেয়ে যায়। চোখ বন্ধ করে চিলতে পরিমাণ ঠোঁট প্রসারিত করে। তুমি যখন আমার সামনে থাকো আমি কিছুই বুঝতে পারি না। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আনিশা, শুধু উতাল পাতাল করে, মনের ভেতর করে। শ্রেয়ানের কথা শুনে আনিশা থরথর করে কাঁপে। চোখ বন্ধ করে শ্রেয়ানের কথা বোঝার চেষ্টা করে। শ্রেয়ান দম নিয়ে আবারও বলে, তোমার মাঝে যেন আমি আমার সবটা খুঁজে পাই। আমার সমস্ত ভালো লাগা তোমার মাঝে নিহিত। তোমাতে মত্ত আমি আনিশা, তোমাতে আমি যেন মরে গিয়েছি আনিশা। ট্রাস্ট মি পিচ্ছি, তুমি না জানলেও আমি তোমাতে আটকে গেছি আনিশা। শ্রেয়ানের কথাগুলো যেন আনিশার মনে ঝড় তুলে দিচ্ছে, তোলপাড় করা ঝড়। আনিশা ক্রমাগত কাঁপছে। শ্রেয়ান চুপ করে আনিশার কপালে নিজের কপাল ঠেকিয়ে এভাবেই দাঁড়িয়ে রয়। সে বেশ বুঝতে পারছিল আনিশা কাঁপছে, কিন্তু তবুও আনিশার উষ্ণতাকে ছাড়তে ইচ্ছে করছে না তার। সব মিলিয়ে আনিশার নাজেহাল অবস্থা হয়ে গেছে। ভয়ে আর কাঁপাকাঁপিতে সে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দেয়। শ্রেয়ান আনিশার থেকে একটু দূরে যায়, আকাশের দিকে মুখ করে আনিশাকে বলে, আমার বেডে থাকতে তো তোমার ভালো লাগে। তোমার নরম সফট কেক মনে হয়। যাও, তোমার সফট কেকে ক্রিম হয়ে শুয়ে পড়ো গিয়ে। আনিশা ফ্যালফ্যাল করে শ্রেয়ানের পেছনের দিকে তাকিয়ে আছে। মনটা যেন খচ করে চেপে উঠল। ভাবে, উনি কি করে জানলো আমি সফট কেক বলেছি ওনার বিছানাকে? এটা বলার সময় তো উনি ছিল না সেখানে। তবে কি হচ্ছে কি আমার সাথে? উনি জানলো কি করে? উনি কি ম্যাজিশিয়ান? হায় আল্লাহ, কি হচ্ছে?
আমি তো পাগল হয়ে যাব আল্লাহ। আনিসা শ্রেয়ানকে আর কথা বলার সুযোগ না দিয়ে মৃদু মৃদু পা ফেলে রুম ত্যাগ করে। দিন দিন দুজন দুজনের প্রতি মুগ্ধতা বেড়েই চলেছে, তবে কেউ কারো কাছে প্রকাশ করছে না, আর না বুঝতে পারছে তাদের মন কি চাইছে। তারা নির্বোধের মতো একে অপরকে অনুভব করেই যাচ্ছে মনের গভীর থেকে। আনিসার ছোট্ট তার মনে কি চলছে, শ্রেয়ানের প্রতি অনুভূতিটা কি তার বোধগম্য হচ্ছে না। শুধু এটাই জানে মানুষটাকে তার ভীষণ ভালো লাগে, মনের গহীনে বড্ড বড় একটা জায়গা নিয়ে নিয়েছে। তবে অনুভূতিটার নাম কি তা আনিসা জানে না। শ্রেয়ান তো ছোটবেলা থেকে ভালোবাসাহীন বড় হয়েছে, ভালোবাসা পায়নি বললেই চলে। সেই ছোট্টবেলায় মাকে হারিয়েছে, বাবাকে তার পর থেকে সহ্য করতে পারে না। বাবা ছাড়া বেড়ে উঠেছে ছোট্ট ছেলেটা, আমেনা আন্টির কাছেই মানুষে। আনিশার প্রতি ফিলিংসটাও ঠিকঠাক ভাবে বুঝে উঠতে পারছে না শ্রেয়ান। সেদিন শ্রেয়ান এসে আনিশাকে বলে, আনিশা, হুম। রেডি থেকো, বিকালে আমি এসে তোমায় শপিং করতে নিয়ে যাব। কেন? তোমার বই কিনতে। আনিশা বেশ অবাক হয়। পড়ালেখাটা করতে হবে, নাকি মূর্খ থাকতে চাও? শ্রেয়ানের কথায় আনিশার চোখ ঝিলঝিল করে ওঠে। কত শখ তার পড়ালেখাটা চালিয়ে যাওয়ার। বাসা থেকে যেদিন এসেছে সেদিনই পড়ার আশা বাদ দিয়েছে, কারণ তাকে পড়াবে কে? আসলে কদিন আমার মনেই ছিল না, কাল হঠাৎ মনে পড়লো। আমি জানতে পারলাম তোমাদের টেস্ট পরীক্ষা শেষ, এখন বন্ধ চলছে, আর মাত্র 2 মাস বাকি ফাইনাল এক্সামের। আজ থেকে পড়াটা ঠিকভাবে করতে হবে, আমি তোমাকে গাইড করব। রেডি থেকো কিন্তু। শ্রেয়ান আনিশার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা এমন কিছু আশা করেনি। অপ্রত্যাশিত কিছু পেয়ে গেলে মানুষ যেমন বিস্মিত হয়, আনিশারও তেমন অবস্থা হয়েছে। শ্রেয়ান ঢের বুঝতে পারছে মেয়েটার চোখ দিয়ে এই বুঝি টুপ করে বৃষ্টির কণা ঝরল বলে। আর শ্রেয়ান তা সহ্য করতে পারবে না, তাই আনিশাকে আর কিছু বলতে না দিয়ে বা সময় ব্যয় না করে হনহন করে রুম ত্যাগ করে মানুষটা। শ্রেয়ান যেতেই আনিশার চোখ দিয়ে দুফোঁটা পানি গাল বেয়ে পড়ে। আনিশা ধপ করে নিচে বসে পড়ে, হাঁটু ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসে। দুহাতে ভাঁজ করা হাঁটু আঁকড়ে নেয়, মুখ গুজে দিল হাঁটুর মাঝে। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। আল্লাহ কতটা দয়া করেছে তার উপর, একটা মানুষের সান্নিধ্য পেয়েছে সে। সেদিন যদি ভুলে কিছু একটা করত বা নিজেকে শেষ করে দিত, তবে আজ এমন কিছু পেত না। এত ভালো একটা মানুষকে দেখতেও পেত না। সমস্যা থাকলে সমাধানও আছে, শুধু দরকার ধৈর্য। সমস্যায় ধৈর্য ধরলে আল্লাহ সমাধান দিয়ে দেয়। তাই বলে আত্মহত্যা কখনো সমাধান নয়। যার জন্য শ্রেয়ান তাড়াতাড়ি চলে গেল। আনিশার চোখের পানি যেন না ঝরে, সেই আনিশাই টুপটুপ করে পানি ঝরাচ্ছে। আমেনা আন্টি রান্না শেষ করে আনিশাকে জোর করে খাইয়ে দিয়েছিল। তারপর থেকে মেয়েকে আর নিচে আসতে দেখা গেল না। বিকেল 5টা, তখন শ্রেয়ান আসে বাসায়। ড্রয়িং রুমে এসে শ্রেয়ান চোখ বুলায়, আনিশাকে দেখা যায় না। সে ভেবেছিল আনিশা হয়তো এখন সোফায় বসে মিটিমিটি হাসছে আর কার্টুন দেখছে। তবে তার ধারণা ভুল হয়ে দেখা গেল আনিশা ড্রয়িং রুমেই নেই, টিভিও বন্ধ। শ্রেয়ান আমেনা আন্টির কাছে যায়। আন্টি, আনিশা কোথায়? বাবা দুপুরবেলায় খাইয়ে দিয়েছিলাম নিজ হাতে, তারপর থেকে আর নিচে নামেনি। তুমি উপরে গিয়েছিলে? আমেনা আন্টি অপ্রস্তুত হয়ে পড়ে কথাটাতে, খানিক বিব্রত নিয়েই বলে। আসলে শ্রেয়ান বিষয়টা বুঝতে পেরে বলে, থাক আন্টি, কিছু বলতে হবে না, আমি দেখছি। শ্রেয়ান আমেনাকে কিছু বলার সুযোগ না দিয়ে পা এগিয়ে দিল। আনিশা বা তার রুমে শ্রেয়ান আনিশাকে পেল না। শ্রেয়ান একটু ভেবে ছাদের দিকে হাঁটা দিল। হ্যাঁ, যা ভেবেছিল তাই, আনিশা ছাদে। সূর্যের আবছায় বিরাজ করছে চারিদিকে, আর আনিশা রেলিং ধরে দূর থেকে বহু দূর পানে হয়ে আকাশে দৃষ্টি দিয়েছে। কিছু হয়তো ভাবছে বা চিন্তায় আছে। শ্রেয়ান মুখ দেখে তা চট করেই বুঝে নিল। আনিশার মুখটা কেমন যেন একটু দূর থেকেও পানসে দেখাচ্ছে। শ্রেয়ান যে ছাদে এসেছে আনিশা বুঝতে পারল না তা। শ্রেয়ান মৃদু পায়ে এগিয়ে গেল আনিশার কাছে, পাশে এসে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে নরম সুরে বলতে লাগলো, গুধুলির আবছা আলোয় দেখতে লাগে তোকে বেশ, যদি খোলা থাকে তোর ওই এলোকেশ। আমি ফিরে যেতে চাই বারে বার তোর ওই উন্মাদ করা নেশায়। নাই বা কাটুক নেশার রেশ, তাতে বিন্দু মাত্র হবে না ক্লেশ। থাকবো আমি তোর মাঝে, তুই রয়ে যা শুধু আমাতে। আমি তুই মিলেমিশে হব এক, উড়ব আকাশে রঙিন হয়ে, রঙিন পাখা জাপটাবো বেশ। চল, চলে যাই দুজনে।
দূর থেকে বহু দূরান্তে থাকবো সুখে বেশ, রয়ে যাবে শুধু দুষ্টুমির রেশ। শ্রেয়ান বিড়বিড় করে এটা বলার শেষে দম নেয়। আকাশ থেকে মুখ ফিরিয়ে আনিশার দিকে তাকায়। আনিশার চোখে শুধু মুগ্ধতা আর বিস্ময়ের আভাস। খোলা চুল বাঁধার কিংবা মাথায় কাপড় দেওয়াও ভুলে আছে সে। হয়তো মনে মনে এটাই ভাবছে, লোকটার গুণ আল্লাহ হয়তো ঢেলে ঢেলে উপচে পড়া দিয়েছে। ছাদ থেকে ফেলে দিই? হঠাৎ শ্রেয়ানের মুখে এমন কথা শুনে আনিশা চমকায়। খানিক ভয়ে চোখ মুখ শক্ত করে শ্রেয়ানের দিকে তাকায়। আনিশার অমন মুখ দেখে শ্রেয়ান অট্ট হাসিতে ফেটে পড়ে। প্রাণময় এক হাসি, যে হাসি হাজার হাজার খুন করার সক্ষমতা রাখে। আবছা আলো, ধবধবে সাদা মুখের ওই লাল আভাযুক্ত ঠোঁটের হাসি স্পষ্ট উপলব্ধি করতে পারছে আনিশা। এই হাসি যেন তার হৃৎপিণ্ডের স্পন্দনে স্পন্দনে মিশে যাচ্ছে, যা আনিশাকে উষ্ণ অথচ পাথর করে তুলছে। পিচ্ছি। হালকা প্রসারিত করা ঠোঁট দিয়ে বলা ওই শব্দটা আনিশাকে চমকে দিল। শরীর ঝাঁকুনি দেওয়া শিহরণ হলো ভেতরে। ওই কথাটা তার ধ্যান ভাঙালো, তবে কোনো কিছুর আবেশে ভাসতে থাকলো সে। আনিশা বিস্মিত হয়, নড়ে চড়ে দাঁড়িয়ে ঢোক গিলল। তারপর স্থির করা দৃষ্টি রাখলো শ্রেয়ানের প্রতি। শ্রেয়ান বলল, আনিশা, কি হয়েছে? আনিশা, বলুন। কি হয়েছে তোমার? আনিশা মাথা নাড়ায়, তার কিছুই হয়নি। তারপর শ্রেয়ান বলল, বাদ দাও, চলো। আনিশা ভ্রু কুচকে তাকায় শ্রেয়ানের প্রতি। আরে চলো তাড়াতাড়ি। শ্রেয়ান আনিশার হাত ধরে হ্যাচকা টান দেয়। তারপর সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। শ্রেয়ান নিজের রুমে গিয়ে আনিশার হাত ছাড়ে, ঘড়ির দিকে তাকিয়ে বলে, 5 মিনিট, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মনে রেখো, জাস্ট 5 মিনিট। বোরকাটা পরবে আর হিজাবটা বাঁধবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো, আমি ওয়েট করছি। কথা শেষ করে শ্রেয়ান আর দাঁড়ায় না, রুম ত্যাগ করে। এতক্ষণ ঘুরে থাকায় আনিশা ভুলে গেছে শ্রেয়ান তাকে নিয়ে শপিংয়ে যাবে। সকালে বলেছিল বই কিনতে হবে, পড়তে হবে, কিন্তু সে তো বেমালুম ভুলে গেছে। আনিশা ঠায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, লোকটার মাঝে এত মুগ্ধতা কেন? ক্লান্ত হয়ে দুজন বাসায় ফিরল। তখন রাত 9:40। আমেনা আন্টি ততক্ষণে চলে গেছেন। শ্রেয়ান নিজের রুমে গেছে। আনিশাও তার নিজের রুমে। অনেক ক্লান্ত লাগছে। ইচ্ছে না থাকলেও ফ্রেশ হয়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ আনিশা দাঁড়িয়ে আছে। চারপাশটা অন্ধকার, মৃদু বাতাস ভালোই লাগছে। কিছু একটা শব্দ পেয়ে আনিশা পেছনে ফিরে। শ্রেয়ান দু হাতে দুমুখ কফি নিয়ে তার দিকে এগিয়ে আসে। আনিশা নিজেকে ঠিক করে দাঁড়ায়। আজকাল এই লোকটা তার সামনে আসলে কিছু একটা অনুভব করতে পারে সে, খুব গভীরভাবে। বুকের ভেতর স্পন্দন ঊর্ধ্বগতিতে হয়। শ্রেয়ান এসে আনিশার পাশে দাঁড়ায়। আনিশার দিকে মগ এগিয়ে দিয়ে বলে, খেয়ে নাও, ভালো লাগবে। আনিশা অবাক করা চোখ নিয়ে শ্রেয়ানের দিকে তাকায়। কিছু না বলে কফির মগটা হাতে তুলে নেয়। একটু সময় দম নিয়ে কফির মগে চুমুক দেয়। শ্রেয়ান বলে, তো কাল থেকে শুরু হচ্ছে আনিশা কিঞ্চিত ভ্রু কুচকে শ্রেয়ানের দিকে তাকায়। পড়ালেখা। ঘষে ঢলে তোমার পড়াশোনা স্টার্ট করতে হবে। কথাটার শেষে শ্রেয়ান একটু হাসে। আনিশা সেই মন মাতানো হাসির দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে আনে। কি জানি কেন, কি জানি কোন মোহে চলে যায় সে। শ্রেয়ান কফি শেষ করে চলে যায় আনিশাকে কিছু না বলে, কারণ তার বেহায়া মন নিচে উঠেছে। আনিশাকে প্রবলভাবে দেখার নেশা ধরেছে তার। সে বেশ জানে, নিজেকে নিজেই খুব চিনে শ্রেয়ান। দেখার নেশায় পড়তে গিয়ে দেখা যাবে আরো কড়া নেশা ধরেছে। তাই এখানে আর থাকাই ভালো মনে করছে না সে। সকালে ঘুম থেকে উঠে না ওঠার আগেই আনিশা শ্রেয়ানের ডাক শুনতে পাচ্ছে। আনিশা হাড় মুড়িয়ে ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে দরজা খুলে। সকাল সকাল শ্রেয়ান যেন নতুন নেশায় ডুব দিল। আনিশার এলোমেলো চুল, চোখগুলো ছোট লাগছে। আধো খোলা চোখ নিয়ে আবারও হাই তুলছে। শ্রেয়ান হা হয়ে আছে। ঘুমের ঘোরে মেয়েটা ওড়না নিতে ভুলে গেছে। শ্রেয়ানের শরীর জমে পাথর হওয়ার উপক্রম। নড়তেও পারছে না এখন সে। শুকনো ঢোক গিলবে, তাও কেমন একটা বাধাপ্রাপ্ত হচ্ছে সে। শ্রেয়ানকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে আনিশা ভালো করে তাকালো তার দিকে। তখনও শ্রেয়ানের নজর আনিশার দিকে। আনিশা হঠাৎ নিজের দিকে তাকায়। আচমকা আনিশা দৌড়ে বিছানার কাছে যায়। ওড়না মাথায় জড়িয়ে দরজার পেছনে ফিরে দাঁড়ায়। শ্রেয়ান নিজেকে সামলে লেগে যাওয়া গলায় বলে, রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আসো। ব্রেকফাস্ট সেরে পড়তে বসতে হবে।
ঘুটঘুট পায়ে শ্রেয়ান চলে যায় দরজার সামনে থেকে। আনিশা উকি দিয়ে দেখলো মানুষটা নেই। একটু দম নিল সে, কিন্তু অনেক লজ্জা হচ্ছে। বোকার মতো কিভাবে হয়ে গেল এমনটা? আনিশা ফ্রেশ হয়ে নিচে নামে। সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবে, ইস, লোকটা যদি এখন না থাকতো ভালো হতো। তবে কি এমন কিছুই হলো না। দেখা গেল আমেনা আন্টি খাবার দিচ্ছে আর শ্রেয়ান চোখ বন্ধ করে বসে আছে। আনিশা ভাবে, আমেনা আন্টি এত সকালে? হয়তো সকাল সকালই চলে এসেছে। আনিশা চুপ করে শ্রেয়ানের মুখোমুখি বসে। পাশে বসতে দ্বিধা হয়। আনিশা বসলে শ্রেয়ান চোখ মেলে তাকায়, নিজের ভেতর থেকে শক্ত করে দিয়ে বলে, চুপ করে খেয়ে নাও, তারপর পড়তে বসবে। আনিশা হু না কিছুই বলে না, মাথা নিচু করে শুধু বসে রয়েছে। শ্রেয়ান খাবার শেষ করে উঠে দাঁড়ায়। আনিশার দিকে না তাকিয়ে আবার বলে, আনিশা আমার রুমে আসো শেষ করে। আনিশা ফের চুপ করে মাথা নিচের দিকে তাকিয়ে বসে আছে। খাবার শেষ করে আনিশা শ্রেয়ানের রুমে যায়, না হলে আবার বকা শুরু করবে না। আনিশাকে দেখে শ্রেয়ান বলে, এদিকে আসো, আমি যা যা বলবো তাই তাই করবে। পড়া বাকি থাকলে বুঝতেই পারো কি করব। আনিশা চুপ করে পড়তে বসে। শ্রেয়ান মন দিয়ে আনিশাকে সব বুঝিয়ে দিচ্ছিল। আনিশাও সবটা দিয়ে শ্রেয়ানের কথা গিলছিল। প্রতিদিন আনিশাকে সকালে বিকেলে পড়ানো শ্রেয়ানের রুটিন হয়ে দাঁড়িয়েছে। পড়া শেষ হলে শ্রেয়ান অফিসে চলে যায়। রাতে এসে আনিশার সাথে একটু গল্প করে, আবার পড়াতে বসে। আর আনিশা বাসায় বসে সারাদিন পড়ে। এতগুলো পড়া শেষ করতে হবে না, তাই দিনরাত সময় দিচ্ছে। তার কোনো কাজ নেই, এমন কেউ নেই যে গল্প করবে বসে। সারাদিন শুয়ে বসে শুধু পড়া। বসে পড়তে পড়তে ভালো না লাগলে শুয়ে পড়ে, আবার শোয়া থেকে উঠে বসে। কখনো নিচে গিয়ে কখনো খাবার চেয়ে নেয় আমেনা আন্টির কাছ থেকে, সেগুলো নিয়ে আবার উপরে উঠে পড়তে থাকে আর খাবার খেতে থাকে। এটা আনিসার ভালো লাগার মাঝে একটা বেশ মজা পায় এটার মাঝে। আনিসার পরীক্ষার বাকি আর 10 দিন। শ্রানি 10 দিন অফিসে যাবে না, দরকার হলে গিয়ে দেখে আবার চলে আসবে। একদিন বাসায় বসে অফিসের কাজ করবে আর আনিসার পড়া দেখবে। সব শেষ করতে পারলো কিনা তা দেখবে। শ্রেয়ান আনিশা এখন অনেকটাই সহজ হয়ে গেছে, বেশ মজাও করে দুজন। দেখতে দেখতে পরীক্ষাও চলে এলো। প্রথম পরীক্ষা আজ। আনিশা শ্রেয়ানের কাছ থেকে দোয়া চাইলো, হামেন আন্টির কাছেও চাইলো। আনিশা ঘরে ফাইলের মাঝে সব নিয়েছে কিনা তা দেখতে লাগলো। শ্রেয়ান এসে আনিশার হাত ধরে আনিশার দুগালে আলতো হাত রেখে বলে, খুব ভালো করে পরীক্ষা দিবে আনিশা, টপ হওয়া চাই। সবগুলোতে 95 চাই আমি। তোমার সর্বমোট মার্ক যেন বিভাগে সবার উপরে হয়। আনিশা আমার প্লিজ, ভালো করে যেন মন দিয়ে এক্সাম দিও। শ্রেয়ানের অস্থির চোখ, নরম সুর, আলতো হাত আনিশাকে চুপ করে দিয়েছে। আনিশা হা হয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানের ইচ্ছে হচ্ছে আনিশার ললাটে একটু নেটিয়ে ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু না, শ্রেয়ান এমন ভুল করলো না, কারণ এটা আনিশার উপর বাজে প্রভাব ফেলতে পারে। আনিশার এক্সামও খারাপ হতে পারে। তাই সে আনিশাকে ছেড়ে দিল, মুচকি একটা হাসি দেয় আর বলে, তাড়াতাড়ি করে নিচে আসো, আমি অপেক্ষা করছি, না হলে দেরি হয়ে যাবে। আনিশা মনে মনে হাসে, লোকটা পারেও বটে। গাড়ি থেকে নেমে শ্রেয়ান গেট পর্যন্ত এগিয়ে দিল আনিশাকে। ভেতরে যাওয়ার আগে আনিশাকে বলে, মাই ডিয়ার, খুব ভালো করে এক্সাম দাও গিয়ে। আনিশা শ্রেয়ানের দিকে ফিরে তাকায়। শ্রেয়ান কিঞ্চিত ঠোঁট মেলে হাত দিয়ে আনিশাকে বেস্ট অফ লাক জানায়। আনিশা হাসির বিনিময় করে আবার গেটের দিকে মুখ করে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে সবকিছু থেকে নিজেকে মুক্ত করে। বিসমিল্লাহ বলে কেন্দ্রের দিকে পা বাড়ায়, তার ভবিষ্যতের দিকে এগিয়ে গেল। শ্রেয়ান সে কখন থেকে বসে আছে, দাঁড়াচ্ছে, 3 ঘন্টা অপেক্ষা করছে তার আনিশার জন্য। বেল বেজে গেছে, এক্সাম শেষ। শ্রেয়ান ঠিক করে দাঁড়ায়। একটু ভয় হচ্ছে, না জানি আনিশার এক্সাম কেমন হলো। আনিশা আসার সময় দেখতে পেল ইয়াশকে। সে থমকে দাঁড়ালো। ইয়াশ তখন কয়েকজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর হাসছিল। আনিশার একটু ভয় হলো। সে চুপচাপ পাশ কাটিয়ে চলে আসে। বোরখা পরে থাকায় আনিশার সুবিধা হলো বেশ। শ্রেয়ান অস্থির হয়ে দাঁড়িয়ে আছে। আনিশাকে কাছে আসতে দেখে শ্রেয়ান উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, আনিশা, এক্সাম কেমন হলো? আলহামদুলিল্লাহ। সত্যি তো? হুম। সব কমন হয়েছে শিওর তুমি? আল্লাহ চাইলে 95 পেতেই পারি। ওয়াও, গুড। চলো আজ তোমায় রেস্টুরেন্টে খাওয়াবো। শ্রেয়ানকে খুশি হতে দেখে আনিশার বেশ ভালোই লাগে। সে মুচকে হাসে। শ্রেয়ান আনিশার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। আনিশা ভাবলো সবকিছু এভাবে ঠিক থাকবে তো, কিছু আবার এলোমেলো হয়ে যাবে না তো।
দুজন রেস্টুরেন্টে বসে আছে। শ্রেয়ান খাবার অর্ডার করেছে, আসতে কয়েক মিনিট সময় লাগবে। দুজনেই মুখোমুখি চুপচাপ বসে আছে, চুপসে যাওয়া বেলুনের মতো। কারো মুখে কোনো কথা নেই। শ্রেয়ান তার নেশাকে দেখছে আনমনে, কিন্তু আনিশা চুপ করে বসে আছে নিচের দিকে তাকিয়ে। চোখ মুখ তার শক্ত, দৃষ্টি স্থির, কিছু একটা ভাবছে। হ্যাঁ, আনিশা ভাবছে আগত এক ঝড়ের কথা। কিছুই বুঝতে পারছে না সে।